প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে আবারও আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমাদের ডিজিটাল প্রযুক্তির শিক্ষক, তোমরা নিশ্চয়ই এতদিন আমাকে চিনে ফেলেছো, তবু আমি আমার নামটি আবার বলছি, আমি ফারজানা কবি। তো আজকে আমরা ডিজিটাল প্রযুক্তির প্রথম যে শিক্ষণ অভিজ্ঞতাটি রয়েছে তার সবচেয়ে শেষের যে সেশনটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের সেশন ৮। তো আমরা গত যে ৭টি সেশন শেষ করে আসলাম, তোমাদের কি সেই ৭টি সেশনে কোনো প্রবলেম হয়েছে বুঝতে? যদিও কিছুটা জটিল ছিল বলতে বোঝাচ্ছি যে তোমরা যে সিচুয়েশনটিতে আছো এখান থেকে আসলে আমাদের সফটওয়্যারগুলো নিয়ে কাজ করা কিংবা কম্পিউটার নিয়ে কাজ করা তোমাদের জন্য হয়তো একটু নতুনই হয়ে উঠছে, কিন্তু কাজ করতে করতে ইনশাআল্লাহ তোমাদের কাছে সব কিছুই সহজ হয়ে যাবে একটা সময় গিয়ে। এবং তোমাদের কাজগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মূল্যায়নের ব্যবস্থাও রয়েছে। সো তোমাদের প্রত্যেকটা কাজ কিন্তু সিরিয়াসলি নিতে হবে এবং কাজগুলো শিখতে হবে, ধাপে ধাপে করতে হবে, এবং এই কাজগুলোর উপর ভিত্তি করে তোমাদের যে মূল্যায়ন হবে সেটিও কিন্তু তোমাদের ফাইনালি তোমাদের যে বাৎসরিক যে মূল্যায়ন সেখানে যুক্ত হবে। সো কোনো কাজই কিন্তু এখানে অবহেলা করার মতো নয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সো আমরা যথাসাধ্য চেষ্টা করছি তোমাদেরকে একেবারে ডিপে গিয়ে রুটে গিয়ে কিভাবে দেখালে তোমরা বুঝতে পারবে সেভাবে করে আমি রেসপন্ড করতে বা তোমাদেরকে সেভাবে করে তোমাদের কাছে প্রেজেন্ট করতে। আমি জানি না তোমরা কতটুকু নিতে পারছো। তো ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করতে করতে অনেক কিছু শিখে ফেলবো। তো আজকে আমরা লাস্ট সেশনে এসেছি, সেটা হচ্ছে সেশন ৮। আমাদের আজকে যে সেশনটি সেটির নাম হচ্ছে অভিযান শেষে। তো আমাদের সেশনটির নাম ছিল তথ্য যাচাই অভিযান। সেখানে তথ্য যাচাই অভিযানে কিন্তু আমরা অনেক কিছুই করলাম। আমরা গুগল ফর্ম নিয়ে কাজ করেছি সর্বপ্রথম। আমরা সপ্তম শ্রেণীতে গুগল ফর্ম তৈরি করেছি, আবার অষ্টম শ্রেণীতে এসে আমরা দেখেছি কিভাবে গুগল ফর্ম তৈরি করতে হয়। এবং গুগল ফর্মে আমরা কিন্তু আত্মীয় স্বজনের কাছ থেকে, আমাদের বন্ধু বান্ধব, পরিবারের মানুষজন, বড় যারা রয়েছেন তাদের সবার কাছ থেকে আমাদের তৈরিকৃত গুগল ফর্মের জন্য আমরা যে লিঙ্ক পাঠিয়েছিলাম সেখান থেকে আমরা রেসপন্সগুলো কালেক্ট করেছি এবং সেই রেসপন্সগুলোকেও কিন্তু আমরা যাচাই করেছি আমাদের গত সেশনেই, তাই না? যাচাইয়ের একটা উপায় কিন্তু আমি তোমাদের সামনে দাঁড় করিয়েছিলাম এবং সেটা থেকে তোমরা দেখতে পেয়েছো যে আমরা রেসপন্সগুলো নিয়ে কিভাবে, গুগল ফর্মের রেসপন্স নিয়ে আমরা কিভাবে তথ্যগুলোকে যাচাই করতে পারি। যাচাইয়ের ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে যাচাই করব সেটিও আমি একটু বলেছিলাম যে তোমরা ইন্টারনেটের মাধ্যমে যাচাই করতে পারো। যদি ছবি হয়ে থাকে, আমার ইনফরমেশনগুলো যদি কোনো ছবি হয়, সেক্ষেত্রে আমার ডেটাকে আমি গুগল ইমেজের সাথে ম্যাচ করে আমি এটার সত্যতা যাচাই করতে পারি যে আসলে এই ছবি এরকম কোথাও আছে কিনা সেটা আমরা খুঁজে বের করতে পারি। অথবা আমরা ভিডিও হলে ইনভিড দিয়ে করতে পারি। অথবা যদি এমন হয় যে কোনো ডকুমেন্ট, সেটা আমরা কিন্তু উইকিপিডিয়ার সাথে মেলাতে পারি কিংবা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে গিয়েও কিন্তু আমরা এই তথ্যগুলোকে মিলিয়ে দেখতে পারি যে আসলে সেই তথ্যগুলো সঠিক কিনা, নাকি কেউ অপব্যবহার করছে, নাকি কেউ ভুলভাবে সেই তথ্যগুলোকে প্রচার করছে। তো এইভাবে আমরা এই তথ্যগুলোকে যাচাইয়ের মাধ্যমে আমাদের অভিযানটা শেষ করলাম। অভিযান শেষ করতে গিয়ে আমাদেরকে আজকে কিছু মতামত প্রকাশ করতে হবে, আমাদেরকে শেষ পর্যন্ত একটি চিঠিও লিখতে হবে। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বাংলায় তোমাদের ব্যাকরণের যে পার্ট রয়েছে সেখানে তোমরা দেখেছো কিভাবে চিঠি দরখাস্ত লিখতে হয়। তো সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে আমরা আমাদের সেশন শেষে কিন্তু একটি চিঠিও লিখব। খুবই ইন্টারেস্টিং। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের তথ্য যাচাই অভিযান শেষ হয়েছে। ইতোমধ্যে যারা আমাদের কাছ থেকে তথ্য জানতে চেয়েছে তাদের কাছে নিশ্চয়ই যাচাইয়ের সিদ্ধান্ত পৌঁছে দিয়েছি, কিন্তু এখানেই আমাদের কাজ শেষ নয়। কারণ তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা আমাদের সব সময়ই থাকে। শুধুমাত্র ডিজিটাল প্রযুক্তি নয়, অন্যান্য বিষয়ে কাজ করতে গেলেও আমাদের তথ্য অনুসন্ধান ও যাচাইয়ের প্রয়োজন হবে। সো তথ্য নিয়ে কিন্তু তোমরা শুধু ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে কাজ করছো এরকম না, তোমাদের আরও যে বিষয়গুলো রয়েছে সবখানেই কিন্তু তোমরা তথ্য ব্যবহার করছো। সবখানেই তোমরা ইন্টারনেটের বিভিন্ন ছবি ব্যবহার করছো, সবখানেই তোমরা বিভিন্ন ভিডিও থেকে লিঙ্ক শেয়ার করছো। তো সেগুলো আসলে কতটুকু সঠিক, কতটুকু যথার্থ সেটা কিন্তু আমাদেরকে অলওয়েজই চেক করতে হয়। তো সেই যাচাইয়ের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এগুলো, এই যে তোমরা এই সেশনটাতে বা এই যে আমাদের শিক্ষণ অভিজ্ঞতা একে যা শিখলে সেগুলোকে কিন্তু কাজে লাগাতে পারবে, তাই না? সো শুধু আমাদের এই সাবজেক্টের জন্যই নয়, অন্য সাবজেক্টেও কিন্তু আমরা একইভাবে এই এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারি। এই অভিজ্ঞতার মাধ্যমে আমরা ভুল তথ্য কিভাবে ভুলভাবে প্রচার হওয়ার আশঙ্কা থাকে তা আমরা অনুসন্ধান করতে পেরেছি। পরবর্তী পৃষ্ঠার ঘরে আমরা কিভাবে তথ্য ভুলভাবে প্রচার হয়
তার 10টি প্রক্রিয়া লিখব। এটি আমরা নিজের ভাবনা অভিজ্ঞতা থেকে লিখব, পাশের বন্ধুর সাথে আলোচনা করে নিই। তো আমরা এখন লিখব 10টি পয়েন্ট, যেটি হচ্ছে কিভাবে তথ্য ভুলভাবে আসলে প্রচার হয়। আমরা জানি যে তথ্য কিন্তু আমরা সারাক্ষণই প্রচার করছি, আমরা সংবাদ মাধ্যমে, কখনো আমাদের মিডিয়া বলতে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, কিংবা আমরা পত্রিকায়, ম্যাগাজিনে, আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা সর্বক্ষণ বিভিন্ন রকমের তথ্য প্রচার করছি। তো এই তথ্যগুলো কিভাবে চাইলে ভুলভাবেও প্রচার করা যেত, সেটা নিয়ে আমরা এখন আমাদের পাশে যে বন্ধু রয়েছে তার সাথে আলোচনা করব। করে তোমাদের বইতে একটা স্পেস দেয়া আছে, তোমরা যদি বইতে পৃষ্ঠা নাম্বার 25-এ চলে যাও, সেখানে দেখতে পাবে পুরো একটা পেজ জুড়ে তোমাদের জন্য একটি পৃষ্ঠা তৈরি করে দেয়া আছে। সেখানে আমাদের 10টা পয়েন্ট উল্লেখ করে দেয়া আছে। এখানে আমাদেরকে এগুলো ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে? আমাদেরকে এখানে তথ্যগুলো লিখে এই কাগজটি বা এই যে আমাদের বইয়ের এই পৃষ্ঠাটি রয়েছে সেটি আমরা এখন ফিল আপ করব। সো এটার জন্য তোমাদেরকে একটা উদাহরণ দেয়া হচ্ছে, যেমন দেখো, ভুল তথ্য দিয়ে কোনো টেলিভিশনের লোগো যোগ করে একটি ভিডিও তৈরি করে এই ভিডিওটি একটি স্বনামধন্য টেলিভিশনের প্রতিবেদন দাবি করতে পারে। এই বিষয়টি একটু ভালো করে খেয়াল করো। যেমন আমরা বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের নাম জানি, তোমাদের এখন স্যাটেলাইটের বদৌলতে আমাদের সবার বাসায় কিন্তু ডিশের লাইন আছে, তাই না? আমরা সেখানে শুধু আমাদের দেশের চ্যানেলগুলোই নয়, আমরা বহির্বিশ্বের যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের দেশের চ্যানেলগুলোর কথা যদি আমি চিন্তা করি, আমাদের কিন্তু বিটিভির পাশাপাশি আরও কিছু চ্যানেল রয়েছে, যেমন চ্যানেল আই রয়েছে, এটিএন বাংলা রয়েছে, এনটিভি রয়েছে। তো এই চ্যানেলগুলোর যে লোগো থাকে, প্রত্যেকটা চ্যানেলের জন্য কিন্তু আলাদা আলাদা করে একটা লোগো রয়েছে, তাই না? লোগো বলতে আমরা কর্নারে কিন্তু একটা ছোট্ট ছবি দেখতে পাই। সেই লোগোটি কিন্তু ব্যবহার করে যে কেউ একটা ভিডিও বানিয়ে সেই লোগোটি বসিয়ে দিয়ে বলতে পারে যে এটা হচ্ছে আমার টিভি চ্যানেল থেকে বানানো ভিডিও। তো এইরকম কেউ দাবি করলে সেটা কিন্তু অবশ্যই এই তথ্যের অপব্যবহার হিসেবে পরিচিত পাবে, এবং সেই তথ্যটি আমরা কোনোভাবেই এটাকে আমরা সঠিক হিসেবে আসলে বুঝতে পারবো না যে এটা কি আসলেই সঠিক নাকি ব্যাঠিক। এটা হঠাৎ করে দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে সফটওয়্যার দিয়ে চেক করে নিয়ে আমরা দেখব যে এটা কি সঠিক নাকি আসলে এর অপব্যবহার করা হচ্ছে। তো এটা একটা উদাহরণ ছিল। এই উদাহরণকে কাজে লাগিয়ে আমরা এখন বাকি যে আমাদের বইতে যে 10টি উদাহরণের কথা বলা হয়েছে বা 10টি বিষয়ের কথা বলা হয়েছে সেটা আমরা এখন লিখব। তো তোমরা তো লিখতেই থাকবে। আমাদের সুবিধার্থে বা আমি তোমাদেরকে যদি একটু হেল্প করতে চাই, সেক্ষেত্রে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুলের কারণে কোনো তথ্য ভুলভাবে প্রচার হতে পারে। যেমন কেউ চায়নি আসলে এটা ভুল হোক, কিন্তু হয়তো তার অবচেতনে বা তার অনিচ্ছা সত্ত্বেও ভুলটা হয়তো মিস্টেকেনলি টাইপিং মিস্টেক হয় অনেক সময়, তাই না? তো ওইভাবে হয়ে গিয়েছে। তো সেইভাবে করে কিন্তু অনেক সময় ভুল তথ্য প্রচার হয়ে যায়। যেমন আমি যখন স্লাইডগুলো দেখাই, দেখা যায় অনেক জায়গায় কিন্তু কিছু স্পেলিংয়ে কিছু প্রবলেম থাকে, তাই না? সেটাও কিন্তু দেখা যায় আমার অনিচ্ছাকৃত ভুল, তাই না? সো এইভাবে করে ভুল তথ্য কিন্তু প্রচার হওয়া যাবে না। সো এইটাই বোঝাচ্ছে যে অনিচ্ছাকৃতভাবে ভুলের কারণে কোনো তথ্য যদি ভুলভাবে প্রচার হয়। তারপর দ্বিতীয়ত রয়েছে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি বা মহলের ক্ষতি সাধনের জন্য ভুল তথ্য প্রচার হতে পারে। যে কেউ যদি কারো ক্ষতি করতে চায়, কোনো ব্যক্তির অথবা কোনো একটি প্রতিষ্ঠানের কিংবা কোনো একটি বিশেষ কোনো সংগঠনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে তাদের ক্ষতি করতে চায়, সেক্ষেত্রে অনেক সময় তারা তাদের জন্য কিছু ভুল ইনফরমেশন বা ভুল তথ্য প্রচার করে। আমরা তৃতীয়ত যেটি করেছি সেটি হচ্ছে কোনো খ্যাতনামা পত্রিকার লোগো যুক্ত করে ভুল তথ্য প্রচার হতে পারে, যেটা আমরা উদাহরণেও দেখেছিলাম যে একটি টিভি চ্যানেলের বা টেলিভিশনের লোগো ব্যবহার করে কিন্তু একটি ভিডিওকে এডিট করে সেই লোগোটি বসিয়ে সেখানে অপব্যবহার করছিল। একইভাবে যদি কেউ পত্রিকার লোগো যুক্ত করে সেই ভুল তথ্যটা নিজের পত্রিকার নামে চালিয়ে দেয়, সেই পত্রিকার নামে চালিয়ে দেয়, সেটাও কিন্তু তার জন্য একটি অপব্যবহার, এটাও হতে পারে। তারপর আছে এখানে অপরাধীর পরিচয় লুকিয়ে ভালো মানুষকে ফাঁসাতে পারে। এটা অনেক হয় আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ে, সেখানে কিন্তু আমরা এটা প্রায় দেখে থাকি যে বিভিন্ন নিউজ শেয়ার হয় যে হয়তো কেউ একজন ভুলভাবে ফেঁসে গেছে,
এখন তো অনেক এডিটিং সফটওয়্যার আছে, সেখানে কিন্তু আসলে ছবি এডিট করে নিয়ে অথবা ভিডিওকে একটু এডিট করে, ইভেন কথাকেও বিভিন্ন রকমের ভয়েস দিয়ে এডিট করে, আসলে অনেক ধরনের এআই এর যুগে আমরা এখন বসবাস করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আসলে অনেক কিছুকেই সম্ভব করে ফেলা যাচ্ছে। ভুল তথ্যকে খুব রিয়েলভাবে, খুবই একদম বাস্তবভাবে কিন্তু এখন আসলে আমরা প্রকাশ করতে পারি। তো এই প্রযুক্তিগুলোর অপব্যবহারের জন্য কিন্তু অনেক সময় ভালো মানুষও ফেঁসে যেতে পারে। তো এটা একটা পয়েন্ট হিসেবে আমি এখানে লিখেছি। তারপর আমরা ৫ নাম্বার পয়েন্টে লিখেছি ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে কোনো সঠিক ভিডিও ভুলভাবে প্রচার করতে পারে। এটা অলরেডি আমি বললাম। চাঁদা বা অর্থ আদায়ে ব্যর্থ হলে কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য ভুল তথ্য প্রচার করতে পারে। এটাও অনেক সময় হয় যে দেখা যাচ্ছে যে কোনো একটা কাজের জন্য তার কাছে যাওয়া হয়েছে, কিন্তু সে হয়তো সেখানে রেসপন্স করেনি কিংবা সেখানে কোনো ভালো ফিডব্যাক পায়নি, সেখানে শত্রুতা করে তার জন্য একটা ভুল তথ্য তার নামে প্রচার করে দিল। তো এই ব্যাপারগুলো আমি এখানে উল্লেখ করেছি। আমি অলরেডি ৬টা এখানে তোমাদের জন্য করে দিয়েছি। বাকি যে ৪টি রয়েছে এটি কিন্তু তোমাদেরকে অবশ্যই নিজেদের করতে হবে, ঠিক আছে? সো আমি কিছুটা হেল্প করলাম, বাকিগুলো তোমরা করবে। সো তোমরা এখন করতে শুরু করে দাও। এই কাজগুলো করার জন্য তোমাদেরকে আমি 10 মিনিট সময় দিচ্ছি। সো এটা যখন কাজ করাটা শেষ হয়ে যাবে, আমরা তখন আমাদের নেক্সট টপিকে চলে যাচ্ছি, যেটি হচ্ছে আমাদেরকে বলেছিলাম আমি সেশনের শুরুতেই একটি কি লিখতে হবে, চিঠি লিখতে হবে, তাই না? আচ্ছা, আমরা একটু দেখে নিই কী করতে হবে। 10টি উপায় লেখা হয়ে গেলে আমাদের পাশের বন্ধুকে আমার বইটি পড়তে দিব এবং তার বইটি আমি নিয়ে সে কি লিখেছে সেটিও পড়ব। আমি তো 6টা লিখে দিয়েছিলাম, তো আমারগুলো তোমরা ইনক্লুড করতে পারো, চাইলে নিজেদের ভেতর থেকে বন্ধুদের সাথে আলোচনা করে সেগুলোকে হেল্প নিয়েও তোমরা লিখতে পারো। ওভারঅল যখন তোমাদের 10টা পয়েন্ট লেখা হয়ে যাচ্ছে, তোমরা নিজেদেরটা তোমার পাশে যে বন্ধু রয়েছে তার সাথে ইন্টারচেঞ্জ করবে। তোমারটা তোমার বন্ধু চেক করবে এবং তোমার বন্ধুটা তুমি চেক করবে। চেক করবে বলতে বোঝাচ্ছি সেটাকে তুমি একবার রিডিং করবে যে তুমি কি 10টা পয়েন্ট লিখেছো আর তোমার বন্ধু কি 10টা পয়েন্ট লিখলো। এই পুরো অভিজ্ঞতায় আমি কি নতুন জেনেছি যা আমার ভালো লেগেছে তা জানিয়ে আমার অভিভাবক বরাবর একটি চিঠি লিখব। চিঠিটি বাড়িতে গিয়ে লিখব, লেখা শেষ হলে আমার অভিভাবককে আমরা এটা পড়ে শোনাবো। সো এই কাজটি আসলে আমাদের বাড়ির কাজের মতোই। এই যে আমরা পুরো সেশনটা পড়লাম, আমাদের শিখন অভিজ্ঞতা 1 পড়লাম, সেখানে পড়তে গিয়ে আমরা যা কিছু পেয়েছি, সেখানে আমার সবচেয়ে ভালো কি কি বিষয়গুলো লেগেছে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের অভিভাবককে, হতে পারে আমার বাবাকে কিংবা মাকে কিংবা বড় ভাই বড় বোন, যাকেই আমার ভালো লাগে বা যাকে আমি এই চিঠিটা লিখে স্বাচ্ছন্দ্য বোধ করব, তাকে আমি কিন্তু এই চিঠিটা এখন লিখব, ঠিক আছে? সো এই চিঠিটা আমি বাড়িতে গিয়ে বাড়ির কাজ হিসেবে লিখব, কিন্তু বিষয়টা কি হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো আমি এই চ্যাপ্টারটা বা এই অভিজ্ঞতাটা পড়তে গিয়ে আমরা যে যে বিষয়গুলোর উপর আসলে ফোকাস করেছি বা যে বিষয়গুলো নিয়ে আমরা বেশি নার্চার করেছি সেগুলো যদি একটু দেখি, যেগুলোকে আমরা আসলে চিঠির বিষয়ের মাঝখানে রাখতে পারি। সো আমি তোমাদেরকে সেগুলো একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এই অনুশীলনের মাধ্যমে কিভাবে প্রতিদিনের জীবনে কিছু অসাধু মহল ভুল তথ্য প্রচার করতে পারে বা কেন এমন করে তা সম্পর্কে আমরা কিন্তু জানতে পেরেছি। আমাদের যে প্রথম সেশন ছিল সেখানে আমরা, বা দ্বিতীয় সেশন ছিল সেখানে আমরা দেখেছি তথ্যের বিভিন্ন রকম ভেদ, তাই না? রকম ভেদ নিয়ে আমরা দেখেছিলাম বিভিন্ন রকমের তথ্য, যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং আরেকটা ছিল ম্যাল ইনফরমেশন। তো এই 3টা রকমের তথ্য কিন্তু অপপ্রচার বা ভুলভাবে প্রচার হতে পারে। তো সেগুলো আমরা দেখেছি এবং সেখানে আমরা দেখেছি যে এগুলো কেন হয় আসলে, এবং কিভাবে একটা মানে একটা মহল কিংবা একটা গ্রুপ আসলে এই কাজগুলোর সাথে যুক্ত আছে সেটা নিয়েও আমরা বেশ আলোচনা করেছি। তথ্য বিকৃত করে, এডিট করে, ভিডিও এডিট করে ভুল তথ্য ছড়ানো যায়। আমরা জানলাম এটাও যে আমরা চাইলে তথ্যকে এডিট করে, ছবিকে এডিট করে কিংবা আমাদের কোনো ভিডিওকে এডিট করে আমরা সেখানেও আমরা আমাদের নিজেদের পছন্দ মতো বা যেটা ক্ষতি করতে চাই সেই ক্ষতি করার মতো কিছু কন্টেন্ট ক্রিয়েট করে আমরা কিন্তু ভুলভাবে ম্যাল ইনফরমেশন ছড়িয়ে দিতে পারি। তারপরে রয়েছে কোনো তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ালে তা আবার কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমেই সমাধান করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে আমরা গুগল ফর্মের মাধ্যমে তথ্য যাচাই করতে পারি। যাচাইয়ের ক্ষেত্রে আমরা গুগল ইমেজ, ইনভিড এগুলোর সাহায্য নিয়েছিলাম।
তোমরা যদি আরও কোনো কিছু জানা থাকে তোমাদের, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। যেমন আমরা গুগল ফর্ম ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য নিয়ে তার সত্যতা যাচাই করে দিতে পারি। এবং আমরা আরও একটি যে গুরুত্বপূর্ণ সফটওয়্যারের কাজ শিখেছি, সেটা হচ্ছে আমাদের স্প্রেডশিটের ব্যবহার। স্প্রেডশিটের ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু এই সেশনে বা এই শিখন অভিজ্ঞতায় আমরা কিন্তু বেশ কিছু অনুশীলন করেছি। আমরা দেখেছি কিভাবে স্প্রেডশিটে ডেটা এন্ট্রি করা যায়, কিভাবে স্প্রেডশিটে বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। এবং সেক্ষেত্রে যোগের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সরাসরি যোগ করেছিলাম একটা ফাংশন বা একটা টুল ব্যবহার করে। নিশ্চয়ই তোমাদের মনে আছে, যেটা ছিল অটোসাম, তাই না? অটোসাম দিয়ে আমরা যোগ করেছি, আমরা আবার ম্যানুয়ালি ফর্মুলা দিয়েও যোগ করে দেখেছি। সো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দেখেছি এখানে। এবং আমরা এর পরের যে সেশনটি ছিল সেশন 5, সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে গুণের কাজটি খুব সহজে ফিল্ড, কি ছিল আমাদের সেটির নাম ছিল ফিল। আমরা দেখেছিলাম একটা প্লাস সাইন ছিল, তাই না? সেই প্লাস সাইনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলোকে কিন্তু রেপ্লিকেট করতে পারি। যেখানে আমাদের এটার নাম ছিল হচ্ছে ফিল হ্যান্ডেল। সেই প্লাস সাইনটার সাহায্যে আমরা কিন্তু একই ফর্মুলা আমাদের 10টা ডেটা এন্ট্রির জন্য ব্যবহার করলাম, জাস্ট একটা ড্র্যাগিং আর একটা ক্লিকের মাধ্যমে। সো আমরা ফিল হ্যান্ডেল দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে কিভাবে করে আমরা সর্টিং করতে পারবো, বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড়, এগুলোকে আমরা কিভাবে সর্টিং করতে পারবো। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের লাইফ স্কিলের মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের ভবিষ্যতে যে আমাদের যত লাইফের হিসাব নিকাশ রয়েছে বা আমাদের অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমরা এইগুলো ব্যবহার করে আমাদের স্কিল বাড়াতে পারছি, তাই না? আমরা মাত্র এখন ক্লাস 8-এ পড়ছি, 8ম শ্রেণীতে পড়েই আমরা কিন্তু এই স্কিলগুলোকে নিজেদের মধ্যে নিয়ে নিতে পারছি। তো এইটা ছিল আমাদের পুরো এই শিখন অভিজ্ঞতা 1। তো নিশ্চয়ই আমি আশা করব যে তোমাদের এই শিখন অভিজ্ঞতাটি ভালো লেগেছে এবং তোমরা এই শিখন অভিজ্ঞতাটি পড়তে গিয়ে অনেক নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হয়েছো এবং সেগুলো তোমাদেরকে বাড়িতে, স্কুলে, সবখানেই তোমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে, নয়তো কিন্তু আমরা ভুলে যাব। প্রযুক্তি মানেই আজকে আমার শেখাটা খুব সহজ, কিন্তু কালকে ভুলে যাওয়াটা আরও বেশি সহজ যদি আমরা প্র্যাকটিস না করি, ঠিক আছে? সো আমাদেরকে এগুলো প্র্যাকটিসে রাখতে হবে। সো আমরা অলরেডি সেশনের একদম শেষে চলে আসলাম। আজকে আমাদের একটা নীতিবিধানের শিক্ষণীয় বিষয় রয়েছে, যেটি হচ্ছে ধৈর্য। ধৈর্য হলো সহনশীলতার সাথে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকা। সো আমাদের যে কোনো কাজে আমাদেরকে সবসময় কিন্তু ধৈর্যটাকে ধরে রাখতে হবে। ধৈর্য হারিয়ে ফেললেই কিন্তু আমাদের অবস্ট্যাকল আসবে, আমাদের লাইফে অনেক বাধা বিপত্তি আসবে। তো সেক্ষেত্রে আমাদেরকে সবসময় শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সহনশীলতার মাধ্যমে আমাদেরকে পরিস্থিতিগুলোকে মোকাবেলা করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আগামী ক্লাসে আমরা নতুন একটি শিখন অভিজ্ঞতা শুরু করতে যাচ্ছি, সেখানে স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে। আমাদের নতুন যে শিখন অভিজ্ঞতাটি শুরু করব সেটিও নিশ্চয়ই অনেক মজার হবে, সেখানে আমরা অনেক কিছু নতুন নতুন শিখতে পারবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সঙ্গেই থাকবে। আল্লাহ হাফেজ।